কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, বাংলা শস্য বীমার তালিকায় আপনার নাম আছে কি, কিভাবে দেখবেন জানুন। রাষ্ট্রপতির সফরে প্রটোকল বিতর্ক, রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্র মন্ত্রক। বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনের কুশপুতুল দাহ নবদ্বীপে। তৃণমূলে কি বরফ গলার ইঙ্গিত দুই নেতার, ঐক্যের বার্তা অখিল পুত্র সুপ্রকাশের। রাজ্য চাইলে বাংলায় গ্যাসের দাম বেশ কিছুটা কমতে পারে, বুঝিয়ে দিলে নজির। অসুবিধা হলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করবেন, বিজেপি নেতার নাম কাটা পড়তেই খোঁচা তৃণমূলের। চাকরির আশায় সরকারি প্রকল্পে জমি দিয়েছিলেন কিন্তু কাজ পেলেন টিএমসি নেতা, প্রতারণার নয়া অভিযোগ। বাংলাদেশের হাদি কাণ্ডে এপার বাংলা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত, সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড, হুমকি দেওয়ায় কমিশনকে অভিযোগ। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের চাষিদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। রাজ্য সরকারের উদ্যোগে ফসলের ক্ষতিপূরণের টাকা এবার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। রাজ্যের অনেক জেলায় চাষিরা ইতিমধ্যেই মোবাইলে টাকা ঢোকার SMS পেতে শুরু করেছেন। খারাপ আবহাওয়ার কারণে যাদের ফসল নষ্ট হয়েছিল তাদের সাহায্য করতেই এই টাকা দেওয়া হচ্ছে। এখন কৃষকদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে সেটা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা। রাজ্য সরকারের এই প্রকল্পে খরা, বন্যা বা বেশি বৃষ্টিতে ফসল নষ্ট হলে চাষিদের কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়। 2025 সালের রবি ও খরিফ মরশুমে যেসব কৃষক এই বীমা করিয়েছিলেন তাদেরই এখন ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। রাজ্যের অনেক জায়গায় ইতিমধ্যেই এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। এবার এই বীমার বাংলা শস্য বীমা দায়িত্বে রয়েছে SBI জেনারেল ইন্স্যুরেন্স, SBI জেনারেল ইন্স্যুরেন্স। তাই অনেক চাষির মোবাইলে যে SMS বা ইমেইল যাচ্ছে সেখানে এই সংস্থার নাম দেখা যাচ্ছে। ধানের জমিতে জলের অভাব বা আলুর জমিতে অতিরিক্ত বৃষ্টির কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে তারাই মূলত এই ক্ষতিপূরণ পাচ্ছেন। এই প্রকল্পে একটি নিয়ম আছে, এখানে শুধু একজন কৃষকের ফসল নষ্ট হলেই টাকা দেওয়া হয় না, পুরো এলাকার ক্ষতির হিসাব দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ কোনো মৌজা বা পঞ্চায়েত এলাকায় যদি অন্তত 50% বা তার বেশি চাষির ফসল নষ্ট হয় তখন সেই এলাকাকে ক্ষতিগ্রস্ত ধরা হয়। তখন ওই এলাকার সব বীমা করা কৃষক ক্ষতিপূরণের টাকা পান। কিন্তু যদি কোনো এলাকায় কয়েকজনের ফসল নষ্ট হয় আর বাকিদের ফসল ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের টাকা মেলে না। আগে এই প্রকল্পের দায়িত্বে ছিল বাজাজ অ্যালিয়ান্স, তখন অনলাইনে খুব সহজেই টাকা পাওয়ার স্ট্যাটাস দেখা যেত। কিন্তু এখন যেহেতু SBI জেনারেল ইন্স্যুরেন্স দায়িত্বে আছে তাই অনলাইনে সেই বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে না। এখন অনলাইনে শুধু দেখা যায় আপনার বীমা করা আছে কিনা, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না বা কত টাকা পাবেন সেটা জানতে হলে অন্যভাবে খোঁজ নিতে হবে। এর জন্য নিজের ব্লকের কৃষি দপ্তর বা ADO অফিসে যোগাযোগ করতে হবে। বীমা কোম্পানি একটি তালিকা কৃষি দপ্তরে পাঠায়, সেই তালিকায় কোন কৃষকের নাম আছে এবং কত টাকা দেওয়া হবে তা লেখা থাকে। কৃষি দপ্তরের আধিকারিকরা দেখে বলতে পারবেন আপনার এলাকায় টাকা ছাড়া হয়েছে কিনা। প্রকল্পের সুবিধা, এই প্রকল্পের একটি বড় সুবিধা হলো চাষিদের নিজের পকেট থেকে কোনো টাকা দিতে হয় না, পুরো প্রিমিয়াম রাজ্য সরকারই দেয়। তাই প্রতি বছর রবি ও খরিফ মরশুমে এই বীমা করে রাখা অনেকেই দরকারি বলে মনে করছেন। এতে ভবিষ্যতে বড় কোনো প্রাকৃতিক সমস্যায় ফসল নষ্ট হলে অন্তত কিছু আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ থাকে। যাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি তারা চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারেন বা কাছের কৃষি দপ্তরে গিয়ে খোঁজ নিতে পারেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফর ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। তার এই সফর ঘিরে প্রটোকল ভাঙার অভিযোগে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর কাছে পুরো ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, রবিবার বিকেল 5 মধ্যেই লিখিত রিপোর্ট জমা দিতে হবে। রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে আসেন। শনিবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজেই উল্লেখ করেন তাকে স্বাগত জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী উপস্থিত ছিলেন না। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো, আমিও তার মতো বাংলারই মেয়ে এবং বাংলার মানুষদের আমি খুব ভালোবাসি। মমতা হয়তো আমার ওপর রাগ করেছেন তাই তিনি বা কোনো মন্ত্রী আমাকে স্বাগত জানাতে আসেননি। তবে এটা খুব একটা বড় বিষয় নয়। রাষ্ট্রপতির এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই রাজ্য ও কেন্দ্রের রাজনীতিতে শুরু হয় তীব্র চাপানুতোড়। বিজেপির তরফে এই ঘটনাকে রাষ্ট্রপতির প্রটোকল ভঙ্গ বলে অভিযোগ তোলা হয় এবং রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়। এর পাশাপাশি আরও অভিযোগ ওঠে, রাষ্ট্রপতির অনুষ্ঠানের জন্য যে নির্দিষ্ট জায়গা চাওয়া হয়েছিল তাও পাওয়া যায়নি। এই বিষয়টি নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বরা সরব হন। অন্যদিকে শনিবার সন্ধ্যাতেই এই বিতর্ক নিয়ে সপক্ষে জবাবও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল যা সম্পূর্ণ বেসরকারি ছিল, সরকারি নয়।
তাছাড়া তিনি আরও বলেন, ওই অনুষ্ঠান সম্পর্কে রাজ্য সরকারকে আগে থেকে জানানো হয়নি। তিনি জানান, ওর রাষ্ট্রপতির অনুষ্ঠানের কথা আমি জানতামই না। এটা কোনো সরকারি অনুষ্ঠানও নয়, তাই এখানে রাজ্যের কোনো ভূমিকা ছিল না। বর্তমানে আমি ধরনায় রয়েছি, মানুষের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করছি। এখন ওটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিতর্কের মধ্যেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়ে আওয়াজ তোলেন প্রধানমন্ত্রীও। নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতির প্রোটোকল ভাঙার অভিযোগ তুলে প্রতিক্রিয়া জানান। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট চাওয়া হয়। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের দপ্তরের তরফ থেকে রবিবার সকালে নবান্নে বার্তা পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির সফরের সময় প্রশাসনের ভূমিকা কী ছিল এবং ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। ফলে এই ইস্যুতে কেন্দ্র রাজ্য সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। SIR এর নামে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদ নবদ্বীপ পৌরসভার মণিপুর ৩ মাথা মোড়ে। দেশের নির্বাচন আধিকারিক অঞ্জানেশ কুমারের কুশপুতুল দাহ করা হয়। জানা যায়, এদিন সকাল থেকে মণিপুর নন্দকুমার স্কুলের হলো ঘরে অনুষ্ঠিত হয় ইস্টার্ন রেলওয়ে ব্যান্ডেল কাটোয়া শাখা সংগ্রামী হকার্স ইউনিয়নের 16তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন গৃহীত কর্মসূচি অনুযায়ী দেশের বৈধ ভোটারের নাম দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানা যায়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন CPIML এর রাজ্য কমিটির সদস্য বাসুদেব বসু, জীবন কবিরাজ ও নদিয়া জেলা কমিটির সদস্য পরীক্ষিত পাল এবং নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক নারায়ণ দেবনাথ সহ অসংখ্য রেল হকার বন্ধুরা। রাজ্য রাজনীতিতে শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি। দক্ষিণ কাথির বিধানসভা নির্বাচনে কে দাঁড়াবে তা এখন লাখ টাকার প্রশ্ন। তৃণমূল হোক প্রার্থী হোক, তবে কি শেষ পর্যন্ত বরফ গলল? একদিন আগেই বেসরকারি টিভি চ্যানেলে একান্ত সাক্ষাৎকারে দলের বিরোধী গোষ্ঠীর নেতার তীব্র সমালোচনা করেছিলেন বিধায়ক বাবা অখিল গিরি। ঠিক তার পরদিনই সেই নেতার সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন বিধায়ক পুত্র তথা পুরপ্রধান সুপ্রকাশ গিরি। মাত্র 24 ঘণ্টার ব্যবধানে এই দুই বিপরীতধর্মী চিত্রকে ঘিরে এখন জল্পনার পারদ তুঙ্গে কাথির ঘাসফুল শিবিরে। প্রসঙ্গত, 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি এবং পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের গোষ্ঠীর বিবাদ প্রকাশ্যে আসতে শুরু করে। বিশেষ করে রামনগরে অখিল গিরির নির্বাচনী কেন্দ্রে এই লড়াইয়ের আজ সবথেকে বেশি লক্ষ্য করা যায়। স্থানীয় রাজনীতিতে যা ভূমিপুত্র বনাম বহিরাগত দ্বন্দ্বের রূপ নিয়েছে। এরই মধ্যে সম্প্রতি একটি সাক্ষাৎকারে উত্তম বারিকের নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন অখিল গিরি, যা এই বিরোধের আগুনে ঘি ঢেলেছিল। সেই তিক্ততার আবহের মধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি অন্যরকম ছবি। তাতে দেখা যাচ্ছে, সমস্ত মতো পার্থক্য সরিয়ে পাশাপাশি বসে আছেন উত্তম বারিক এবং অখিল পুত্র তথা কাথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি। ছবিটিকে সামনে রেখে উত্তম ও সুপ্রকাশ দুজনেই জানিয়েছেন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে তারা একজোট হয়ে লড়াই করবেন। সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছেন, পুরনো বিরোধ ভুলে দলের স্বার্থে তারা হাতে হাত মিলিয়ে লড়াই করতে চান। জেলার 16টি বিধানসভা আসনে ঘাসফুলের হাসি ফোটাতে চান। প্রকাশ্যে ঐক্যের কথা বলা হলেও দলের অন্দরের চিত্রটা অবশ্য ভিন্ন। বিবাদমান দুই শিবিরের কর্মীরাই একে অপরের বিরুদ্ধে ফুঁসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অখিল গিরি যখন সরাসরি আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন, তখন তার পুত্র সুপ্রকাশ গিরির নমনীয় মনোভাব এবং উত্তমের পাশে বসা আসলে একটি পলিটিক্যাল ড্যামেজ কন্ট্রোল বা ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা হতে পারে। বাবার করা মন্তব্যের পাল্টা নেতিবাচক প্রভাব যাতে সংগঠনে না পড়ে, সুপ্রকাশ সেই ভারসাম্য বজায় রাখছেন। রাজনৈতিক কারবারিরা একাংশ উত্তম ও সুপ্রকাশের এই সাক্ষাৎকে ইতিহাসের শিবাজি ও আফজল খাঁর সাক্ষাতের সঙ্গে তুলনা করছেন। তাদের কথায়, যতই প্রকাশ্যে ঐক্যের কথা বলা হোক না কেন, আস্তিনে ছুরি লুকিয়ে রেখেছে দুই শিবিরই, শুধু মোক্ষম সময়ে কোপ বসানোর সুযোগ খুঁজছে দুই পক্ষ। পশ্চিম এশিয়ায় সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি, আর তার জেরে মধ্যবিত্তের হেসেলে আগুন। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে গেল অনেকটা। বাংলায় গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়েছে 60 টাকা, তার জেরে এখন এক একটা সিলিন্ডারের দাম হয়েছে 939 টাকা। নিম্ন মধ্যবিত্ত তো বটেই, মধ্যবিত্তদের কপালে এখন চিন্তার ভাঁজ। শনিবার থেকে এই দাম কার্যকরী হয়েছে। দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। এক লাফে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 114 টাকা বেড়েছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কালো শাড়িতে হাতা খুন্তি হাতে রাস্তায় নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্য, মুখ্যমন্ত্রী চাইলেই রাজ্যে গ্যাসের দাম বেশ খানিকটা কমতে পারে। কিছুটা হলেও স্বস্তি দিতে পারেন রাজ্যের বাসিন্দাদের। কিভাবে? সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, দিদি যদি মনে করেন গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন। দিদি যদি ভাবেন গ্যাসে যতটা দাম বাড়ল ততটা যদি সাবসিডি দিই, তাহলে মানুষ সস্তার গ্যাস পাবে। এটা রাজ্য যদি মনে করে, রাজ্য পারবে। তিনি বলেন, রাজ্যের কাছে আবেদন করব,
গ্যাসের যে দামটা বাড়ছে, রাজ্য ক্ষতিপূরণের মতো যাতে মানুষের স্বার্থে সাবসিডি, ভর্তুকি দেয়, সর্বত্র অনুদান দেওয়া হচ্ছে, তাহলে গ্যাসের ক্ষেত্রেও দেওয়া হোক। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারে মা বোনেদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্য পয়সা দিন, কারণ গ্যাসটা তো ব্যবহার করেন মা বোনেরাই, যাতে তাদের রান্নায় কোনো সংকট তৈরি না হয়। আমি এটা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব। কত টাকা বেড়েছে? ঘরোয়া এলপিজি সিলিন্ডার 14.2 কেজি, প্রায় 60 রুপি টাকা বৃদ্ধি। বাণিজ্যিক সিলিন্ডার 19 কেজি, প্রায় 114 রুপি থেকে 115 টাকা বৃদ্ধি। নতুন দাম প্রধান শহরগুলোতে: কলকাতা প্রায় 939 রুপি টাকা, দিল্লি প্রায় 913 রুপি টাকা, মুম্বই প্রায় 912 রুপি টাকা 50 পয়সা, চেন্নাই প্রায় 928 রুপি টাকা 50 পয়সা। কেন দাম বাড়ল? মূল কারণ: 1. পশ্চিম এশিয়ায় সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি। 2. আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি। 3. এলপিজি এর বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়, ভারতে প্রায় 85 থেকে 90% আমদানি। চূড়ান্ত ভোটার তালিকায় ডিলিট হয়ে গেল বিজেপি নেতার নাম। আর সেই ইস্যুতে রোহিঙ্গা তকমা জুটল বিজেপি নেতার কপালে। নাম ডিলিট ইস্যুতে এবার প্রবল ট্রোলের মুখে পড়লেন বিজেপির জেলা কমিটির সদস্য তথা বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। রাজ্যে ঢুকে পড়েছে 1 কোটির বেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এরাই তৃণমূলের ভোট ব্যাংক। গত 1 বছরের বেশি সময় ধরে লাগাতার এই অভিযোগ করে আসছিলেন বিজেপি নেতারা। অভিযোগ আর পাল্টা অভিযোগ নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। এরপর শুরু হয় এসআইআর পর্ব। এনুমারেশন ফর্ম বিলি এবং তা ফিল আপ করে জমা দেওয়া হয়। আসে প্রজেনি ম্যাপিং এর প্রক্রিয়া। এরপর আসে নো ম্যাপিং এর সমস্যা। তারপর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা প্রকাশ হলে দেখা যায় ওই তালিকায় অনেকের নাম নেই। তাদের নামে নোটিশও যায়। চলে শুনানি। জলপাইগুড়ি জেলার প্রায় 2,75,000 মানুষকে লজিক্যাল হিয়ারিং সংক্রান্ত নোটিশ দেওয়া হয়। হিয়ারিং পর্ব মিটলে প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকা প্রকাশ হলে দেখা যায় জলপাইগুড়ি জেলায় প্রায় 1,08,000 মানুষের নাম হয় বিচারাধীন, নয়তো ডিলিট হয়ে গিয়েছে। আর সেই তালিকায় রয়ে গিয়েছে বিজেপির জেলা কমিটির সদস্য তথা বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর ঘোষ ওরফে পলেন ঘোষের নাম। আর এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যুব তৃণমূল জেলা সভাপতি রামমোহন রায় বিজেপি নেতা পলেন ঘোষকে খোঁচা দিয়ে বলেন, আপনারা কি এই এসআইআর চেয়েছিলেন? তিনি কটাক্ষ করে আরও বলেন, যদি নাম তুলতে সমস্যা হয় তবে যেন পলেন বাবু তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেন। অপরদিকে তৃণমূলের মন্তব্য প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, আমাকে নিয়ে ট্রোল করার জন্য তৃণমূলকে ধন্যবাদ, কারণ ওরা আমাকে যেভাবে প্রচার করে দিলেন তাতে আমার নামের ব্যাপক প্রচার হলো। পাশাপাশি তিনি আরও বলেন, এতদিন তৃণমূল বলে আসছিল বিজেপি নাম কেটে দিচ্ছে, তাই তৃণমূল নেতা রামমোহন রায় আমাকে প্রস্তাব দিয়েছেন যে তিনি আমার নাম তুলে দেবেন। যে নাম তুলতে পারে সে নাম কাটতেও পারে, তাই ময়নাগুড়ি বিধানসভায় যাদের নাম কাটা গিয়েছে তাদের নাম রামমোহন বাবুই কেটেছে। প্রতিশ্রুতি ছিল জমি দিলে মিলবে দুজনের চাকরি, কিন্তু আদিবাসী দম্পতি জমিও হারালেন, মিলল না চাকরি, চাকরি মিলল তৃণমূল কর্মীর। অভিযোগ ঘিরে শোরগোল মালদহে। শনিবারই এই রাজ্যে আদিবাসীদের বঞ্চনা প্রতারণা নিয়ে সরব হয়েছেন রাষ্ট্রপতি। আর সেই বঞ্চনা আর প্রতারণার জ্বলন্ত উদাহরণ সামনে এল মালদহে। মালদহের এক আদিবাসী দম্পতি নিজেদের একমাত্র সম্বল 10 কাঠা চাষের জমি তৃণমূলের নেতাদের প্রতিশ্রুতিতে দিয়েছিলেন পিএইচইকে জলের ট্যাঙ্ক বসানোর জন্য, পরিবর্তে তাদের চাকরি দেওয়া হবে। কিন্তু সেই জমি অধিগ্রহণ করে জলের ট্যাঙ্কি বসানো হলেও চাকরি দেওয়া হয়েছে কোনো এক তৃণমূল কর্মীকে। বঞ্চনার শিকার সেই দম্পতি। এবার তাদের অবস্থা, জমিও হারালেন, চাকরিও মিলল না। এই নিয়ে জেলা পরিষদ, জেলা প্রশাসন সর্বত্র অভিযোগ জানিয়েও বারবার দরবার করা হলেও কোনো লাভ হয়নি। অসহায় সেই দম্পতি এখন বলছেন, খাবো কি, আমরা কি রাস্তায় বাটি নিয়ে বসবো? ঘটনা মালদহের হবিবপুর ব্লকের কান্তুরকা গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গুজিয়া গ্রামের সাহেব বাস্কে তার পরিবারকে নিয়ে দীর্ঘদিন ধরে থাকেন। তার 10 কাঠা জমি রয়েছে। 2023 সালে তার জমিতে পিএইচই জলের পাম্প বসাবে বলে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা তাদের বোঝায় প্রতিশ্রুতি দেয় সেই জমি দিলে তাদের পরিবারের দুজনের চাকরি মিলবে। চাষের জমি গেলেও রোজগার অন্য সংস্থানের অভাব হবে না, সেই প্রতিশ্রুতি মতো তারা ট্যাঙ্কি বসানোর জন্য একমাত্র সম্বল 10 কাঠা জমি দান করেন। ট্যাঙ্কি বসানোও হয়ে যায়, চাকরি দেওয়ার নাম করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়। পরে তারা জানতে পারেন তাদের না দিয়ে তৃণমূলের এক সক্রিয় কর্মীকে সেই চাকরি দেওয়া হয়েছে। অথচ 3 বছর ধরে তারা মালদা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, জেলা প্রশাসন সহ সর্বত্র দরজায় দরজায় ঘুরে বেরিয়েছেন। প্রতারিত সোনালী হাসদা বলেন, আমাদের কাছে 2023 সালে জায়গা চেয়েছিলেন, জায়গা ছেড়েছি, সেটা আমাদের চাষের জায়গা ছিল। তৃণমূলের নেতারা এসে আমাদের ভুল বুঝিয়েছিলেন, বলেছিলেন জায়গা ছেড়ে দেন, চাকরি দেব। ট্যাঙ্কির কাজ শেষ হয়ে গিয়েছে, আমাদের এখনো পর্যন্ত কাজ দেয়নি। আমি রাজিনা মুর্মুর কাছে গিয়েছিলাম, উনি বলেছিলেন ডকুমেন্টস নিয়ে আসতে, আমাদের চাকরি দেবে। 15 দিন সময় চেয়েছিলেন, কিন্তু অভিযোগ প্রায় 1 মাস পেরিয়ে যাওয়ার পরও যখন তাদের ডাকা হয়নি, তারা ফের যান। তখন তাদের জানানো হয়
তাদের জায়গায় কাজ পেয়ে গিয়েছেন অন্য তৃণমূল নেতা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিন্তু অসহায় ওই আদিবাসী পরিবারের এখন অন্য সংস্থানের উপায় কি হবে তার উত্তর কারো কাছেই মেলেনি। হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু বলেন, গ্রামের সহজ সরল মানুষ, তাকে প্রলোভন দেখানো হয়েছিল, তিনি জায়গাটা দিয়েছিলেন কর্মসংস্থান হবে বলে। প্রতারিতরা তো বিভিন্ন দফতরে ঘুরেছেন, কিন্তু কোথাও চাকরি মেলেনি। এ প্রসঙ্গ মালদহ জেলা পরিষদের সহ সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, পিএইচওর কাজে নিয়োগ নিয়ে একটা সমস্যার কথা শুনেছি। এটাতে তৃণমূলের কেউ যুক্ত থাকার কথা নয়, কারণ এটা পুরোপুরি অফিসিয়ালরা দেখে। যদি কোনো সমস্যা থাকে দফতরে অভিযোগ জানাতে হবে, কেউ জড়িত থাকলে অবশ্যই দেখা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের আঙুল কেটে নেওয়ার মতো হুমকি দিয়েছিলেন কল্যাণ। তার পাল্টা এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের মুখ্য নির্বাচন কমিশনারের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে বলা হয়েছে, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে এই ধরনের হুমকি দেওয়া হলে তা শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং নির্বাচন কমিশনের মর্যাদাও ক্ষুণ্ণ করে। ঠিক কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কল্যাণের বক্তব্য ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিলেন সিইসি। মমতার দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে কল্যাণের দাবি। সেই ঘটনা প্রসঙ্গ উত্থাপন করেই কল্যাণ বলেন, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছেন আপনারা কল্পনা করতে পারবেন না। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছেন। এই কথার রেশ টেনেই হুঁশিয়ারি দেন, আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। এখানেই থামেননি কল্যাণ। তিনি বলেন, আপনি তো 1-1.5 বছর এসেছে চিফ ইলেকশন কমিশনার হয়ে, আপনি তো এসেছেন অমিত শাহ দয়ায়। আপনি কোঅপারেটিভ সেক্রেটারি ছিলেন, কমিটিতে আমার সামনে আপনি অ্যাপিয়ার করেছিলেন। আপনার জ্ঞান কত আছে আমার জানা আছে, আপনি কিচ্ছু জানেন না। আপনি একটা গোয়ার গোবিন্দ লোক। চিঠিতে কি লিখেছে বিজেপি? চিঠিতে ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি ধারা উল্লেখ করেছে বিজেপি। বিএনএস ধারা 224, সরকারি কর্মচারীকে আঘাতের হুমকি। যে ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে আঘাত করার হুমকি দেন এবং হুমকি দিয়ে তাকে তার দায়িত্ব পালন করা থেকে বিরত করার চেষ্টা করেন বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি কাজে দেরি করান, তাহলে তিনি এই ধারায় দোষী সাব্যস্ত হবেন। এই অপরাধের জন্য তাকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা করা যেতে পারে। বিএনএস ধারা 351, ফৌজদারি ভয়ভীতি প্রদর্শন। যে ব্যক্তি কোনোভাবে অন্য কাউকে হুমকি দেন কিংবা তার শারীরিক ক্ষতি কিংবা সম্মানহানির চেষ্টা করেন যার সঙ্গে ব্যক্তি স্বার্থযুক্ত, তাহলে তার বিরুদ্ধে এই ধারা প্রযোজ্য। কোনো সরকারি কর্মীকে ভয় দেখিয়ে তার কাজ থেকে বিরত করার চেষ্টা করা, যেটি আদতে ওই সরকারি কর্মী আইন অনুযায়ী করার অধিকার রাখেন, সেক্ষেত্রে এই ধারা প্রযোজ্য। বিএনএস ধারা 221, সরকারি কর্মচারীর সরকারি কাজ সম্পাদনে বাধা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো সরকারি কর্মচারীর সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে, তাহলে এই ধারায় তাকে দোষী সাব্যস্ত করা যেতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 2,500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধারাগুলোর কথা উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে চিঠি করেছে বিজেপি।